তৃতীয় অধ্যায় হৃৎপিণ্ডের যত কথা সবাই তো চেনো হৃৎপিণ্ড। হার্ট যেটাকে বলে আর কি, অনেক নামে ডাকে। আম, মানুষ এবং অন্যান্য উচ্চ শ্রেণীর প্রাণী দেহে যেসব তন্ত্র থাকে তার মধ্যে রক্ত সংবহন তন্ত্রটা উল্লেখযোগ্য। রক্ত সংবহন তন্ত্র মানে কি? যেটা দিয়ে কি, যে তন্ত্রটার মধ্যে দিয়ে কি হয়, রক্ত চলাচল করতে পারে। হ্যালো? মানুষ, তাহলে এটা আমরা বুঝলাম। তাহলে রক্ত প্রবাহের জন্য একটা কিসের দরকার হয়? তন্ত্রের দরকার হয়। এটাকে বলে কি, রক্ত সংবহন তন্ত্র। মানে রক্তগুলোকে সংবহন করার জন্য যে তন্ত্র, এগুলো রক্ত সংবহন তন্ত্র। এই রক্ত সংবহন তন্ত্রের মাধ্যমে দেহের যাবতীয় বিপাকীয় কাজের রসদ সারা শরীরে পরিবাহিত হয়। কথাটার মানে কি, আমাদের শরীরের জন্য বিভিন্ন ধরনের কি প্রয়োজন হয়? আনুষঙ্গিক রসদের মানে কি প্রয়োজন, উপাদানের প্রয়োজন হয়, যেটাকে আমরা রসদ বলছি আর কি। দেহের যাবতীয় বিভাগীয় কাজের রসদ সারা শরীরে পরিবাহিত হয় কিসের মাধ্যমে? তন্ত্রের মাধ্যমে। আচ্ছা, মনে করো তুমি যে খাবার খাচ্ছ, খাবার না না খেলে আমরা শক্তি পাই না। খাবার খেলে আমরা শক্তি পাই। এই যে খাবার থেকে শক্তিটা কেমনে করে যাচ্ছে, কার মাধ্যমে যাচ্ছে? রক্তের মাধ্যমে যাচ্ছে। রক্ত কি কি করে, এই খাবারের যে প্রয়োজনীয় পুষ্টি উপাদান সেগুলো কি আমাদের বিভিন্ন জায়গায় জায়গায় কি পৌঁছায় দেয়, এবং অপ্রয়োজনীয় জিনিসগুলো সবগুলোকে নিয়ে আসে। ঠিক আছে, এটাই করে। আহ রক্ত সংবন্ধন তো গঠিত হয় রক্ত, হৃৎপিণ্ড এবং রক্তবাহিকা নিয়ে। পুরো একটা তন্ত্র। এই তন্ত্রটা কয়টা অংশে বিভক্ত? লিখে ফেলো। তিনটা অংশে বিভক্ত। বইতে বেশি লিখে রাখো, সংবহনতন্ত্র তিনটি অংশে বিভক্ত। এমসিকিউ দিতে পারে, রক্ত সংবহন কয়টি অংশে বিভক্ত? এই রক্ত সংবহন তন্ত্র এরকম করে দেখো, এইরকম করে লিখবা, তিনটি অংশ। কি কি? রক্ত, হৃৎপিণ্ড, রক্তবাহিকা। রক্ত হচ্ছে পানি, পানি রক্তগুলোর কথা বলছি। হৃৎপিণ্ড মানে একটা অঙ্গের নাম। রক্তবাহিকা মানে কি, যেটা দিয়ে রক্তগুলো কি বাহিত হয়। হৃৎপিণ্ড হচ্ছে হৃৎপেশি দিয়ে তৈরি। লিখছো এতটুকু? এরপরে দেখো কি বলছে। হৃৎপিণ্ড হচ্ছে হৃৎপেশি দিয়ে তৈরি ত্রিকোণাকার ফাঁপা প্রকোষ্ঠ বিশিষ্ট পাম্পের মতো একটি অঙ্গ। খুবই ইম্পর্টেন্ট। কি দিয়ে, কোন পেশি দিয়ে গঠিত? হৃৎপিণ্ডটা হৃৎপেশি দিয়ে গঠিত, এবং এটা কিরকম? ত্রিকোণাকার। মানে হার্ট শেপ আর কি। এই ধরতে গেলে এখানে কি তিনটা কোণা আসে, ত্রিকোণাকার। মানে আমার ত্রিভুজটা, একটা ত্রিভুজ কিরকম হয়? এরকম প্রায় এরকম ত্রিকোণ, এখানে তিনটা কোণ পাওয়া যায়। ত্রিকোণাকার ফাঁপা প্রকোষ্ঠ বিশিষ্ট পাম্পের মতো একটি অঙ্গ। লিঙ্কটা দিয়ে দিই। ওকে, লিখে ফেলছো? হৃৎপেশি দিয়ে তৈরি ত্রিকোণাকার ফাঁপা প্রকোষ্ঠ বিশিষ্ট পাম্পের মতো একটি অঙ্গ। এর সংকোচন চাপ দিলে কি হয়? তুমি জাস্ট একটা রাবারের ব্যাগের কথা চিন্তা করো। চাপ দিলে, ওই যে আসলে তোমাদের বাসায় কিন্তু বয়োজ্যেষ্ঠ কোনো মাছ থেকে কতগুলো রাবার ব্যাগে পায় না, চাপ দিলে কি কি হবে? পানিগুলো বের হয়ে যাবে। আবার যখন কি মানে প্রসারিত হবে, তখন কি পানিগুলো ঘন ভিতরে কি প্রবেশ করবে, ওরকম আর কি। এই সংকোচন প্রসারণের ফলে সারা দেহে রক্তগুলো কি হয়, সরবরাহিত হয় আকার, আকৃতি এবং কাজের ভিত্তিতে। রক্তবাহিকা, এই যে তুমি যেটা বলছো সেটা হচ্ছে এখন এখানে রক্তবাহিকা হচ্ছে তিন প্রকার। আন্ডারলাইন করো। ধমনী, শিরা, কৈশিক জালিকা। আমরা বেশিরভাগই বলে ফেলি দুই প্রকার। ঠিক আছে, রক্তবাহিকা হচ্ছে, হ্যাঁ, রক্তবাহিকা হচ্ছে কয় প্রকার? তিন প্রকার। ধমনী, শিরা এবং হচ্ছে কি কৈশিক জালিকা। রক্তকে রক্তবাহিকার ভিতর দিয়ে সঞ্চালনের জন্য হৃৎপিণ্ড,
মানব ও অন্য সকল প্রাণীদেহে পাম্পের মতো কাজ করে। রক্তকে রক্তবাহিকার ভিতর দিয়ে সঞ্চালনের জন্য হৃৎপিণ্ড মানব এবং অন্য সকল প্রাণীদের পাম্পের মতো পাম্প পাম্প যেরকম কি করে, যে পানির যেটা পাম্প আছে আমাদের মোটর, সেখানে কি করে পানিগুলো কি এক জায়গা থেকে আর জায়গায় সাপ্লাই করে না, পানিগুলো ওই রকম করে কাজ করে। দেখো কি হয়, খুবই ইম্পর্টেন্ট, ধমনী দিয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত যায়, আর সেটা দিয়ে যায় কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। এই জায়গায় যে লিখে রাখো, নিচে লিখে রাখো, এই জায়গায় নিচে লিখে রাখো, লিখো ধমনী হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত, আর শিরা হচ্ছে কি বলো, কার্বন ধমনী কি করে, হৃৎপিণ্ড থেকে সারা শরীরে অক্সিজেন যুক্ত রক্তগুলো নিয়ে যায়। আর শিরা কি করে, সারা শরীর থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তগুলো কোথায় নিয়ে আসে, হৃৎপিণ্ডে নিয়ে আসে পরিশোধন করার জন্য। কিন্তু একটু ব্যতিক্রম আছে, বলতো কি ব্যতিক্রম, বলতে পারবো একটা ব্যতিক্রমটা কি? পালমোনারি। পালমোনারি বললে কি হবে, উল্টা, উল্টো হবে। কিরকম উল্টো? পালমোনারি ধমনী বললে কি কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যাবে, আর পালমোনারি শিরা বললে কি কার্বন ডাই অক্সাইড অক্সিজেন যুক্ত রক্ত, উল্টো পরস্পর। কেমন? জিনিসটা খুব সুন্দর করে লিখে রাখো, তুমি যেভাবে লিখছো তোমার থেকেও ছোট উনি হয়ে আছে, চোখে পড়বে না এগুলো। সবার কি লিখা শেষ? তাহলে দেখো কি বলছে, রক্তকে রক্তবাহিকার ভিতরে এ, তাহলে অক্সিজেন সমৃদ্ধ রক্ত যাচ্ছে কি ধমনী দিয়ে, আর কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত যাচ্ছে কি শিরার মাধ্যমে হৃৎপিণ্ড আবার কি ফিরে আসে। এখন আমরা বলছি তিন প্রকার, ধমনী, শিরা এবং হচ্ছে কৈশিক জালিকা। কৈশিক জালিকা কি, এই যে হাতের মধ্যে তোমরা দেখো কিছু জালের মতো, মানে ধমনী শিরার মাঝখানে কি জাল আকারে, ধমনী এবং শিরার সঙ্গে জালিকা আকারে থাকে এগুলো, জাল জাল আকার, তাই সেখান থেকে জাল থেকে আসছে কি জালিকা, কৈশিক জালিকা বলে। ঠিক আছে, এতটুকু তোমরা কি বুঝতে পারছো? আমরা দেখছো ওখান থেকে কতগুলো জিনিস কিন্তু আসতে পারে পরীক্ষায়, না? প্রাণীদেহের রক্ত এক ধরনের লাল বর্ণের অস্বচ্ছ। কেউ কি তোমাকে হেল্প করবা, আমি তোমার হাতটা একটু কেটে দেখাই পাখিদেরকে, খাবো? আচ্ছা, রাখতে হবে। আরো তো প্র্যাকটিক্যালি দেখানোর দরকার নেই। রক্ত হচ্ছে এক ধরনের লাল বর্ণের, এটা আমরা সবাই জানি, অস্বচ্ছ, আন্তঃকোষীয়, লবণাক্ত। একটু রক্ত খেয়ে দেখবা পারলে, কেমন? এবং খানিকটা ক্ষারধর্মী, লবণাক্ত এবং খানিকটা কি ক্ষারধর্মী, তরল যোজক টিস্যু। কাশ বেই আসে ক নাম্বারে, রক্ত কি, মাস্ট, এটা মাস্ট আসবে। চলো আজকে আমরা এখানে মুখস্থ করি, লাল বর্ণের অস্বচ্ছ, বলো কি বললাম, আন্তঃকোষীয়। আন্তঃকোষীয় মানে কি বুঝো, দুইটা কোষের মাঝখানে যে অংশটা থাকে, লবণাক্ত, খানিকটা ক্ষারধর্মী, তরল যোজক টিস্যু। আমরা অনেকে বলি রক্ত এক ধরনের তরল যোজক টিস্যু, এত কিছু না বলে তো সুন্দর না। কি লিখবো, রক্ত এক ধরনের বলো, লাল বর্ণের অস্বচ্ছ, আন্তঃকোষীয়, লবণাক্ত, খানিকটা ক্ষারধর্মী, তরল যোজক টিস্যু। আর বলি তো দেখি, রক্ত এক ধরনের লাল বর্ণের অস্বচ্ছ, আন্তঃকোষীয়, লবণাক্ত, খানিকটা ক্ষারধর্মী, তরল যোজক টিস্যু। ওকে। একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহে 5-6 লিটার রক্ত থাকে। এমসিকিউতে এটাও আসতে পারে, একজন হচ্ছে কত পার্সেন্ট রক্ত থাকে, 5-6 লিটার, যেটি মানুষের দেহের ওজনের 8%। প্রত্যেকটা লাইনে লাইনে এমসিকিউ, হ্যাঁ কিনা বলো? মানুষ এবং অন্যান্য মেরুদণ্ডী প্রাণীদের রক্ত লাল রঙের, রক্তের রসে লাল রঙের হিমোগ্লোবিন নামে লৌহ জাতীয় প্রোটিন, মানে লৌহ গঠিত প্রোটিন জাতীয় পদার্থ থাকে, রক্ত রং কি হয়, লাল। প্রশ্ন দিতে পারে না, রক্ত রং কেন লাল হয়, কত দিল রক্ত কাকে বলে, কত দিল রক্ত রং লাল কেন হয়, দিতে পারে না। তাহলে রক্ত রং লাল কেন হয় বলতো, হিমোগ্লোবিন নামক লৌহ গঠিত প্রোটিন জাতীয় পদার্থ থাকায়। হিমোগ্লোবিনের কারণে মূলত রক্ত লাল লাল হয়। এই হিমোগ্লোবিনকে সে কিছু বিশেষণে বিশেষায়িত করছে, কি বলছে বলো, হিমোগ্লোবিন নামে লৌহ ঘটিত প্রোটিন জাতীয়, হিমোগ্লোবিন নামে লৌহ ঘটিত প্রোটিন জাতীয়। ঠিক আছে, মনে থাকবে, বলো বলো, হিমোগ্লোবিন নামে লৌহ ঘটিত প্রোটিন জাতীয় কি থাকে, পদার্থ থাকে, রক্ত রং কি হয়, লাল হয়। হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে হিমোগ্লোবিন যৌগ গঠন করে। বলো, হিমোগ্লোবিন আর অক্সিজেন কি যৌগ গঠন করে, হিমোগ্লোবিন গঠন করে অক্সিজেন পরিবহন করে।
কিছু পরিমাণ কার্বন ডাই অক্সাইড হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে ফুসফুসে পরিবাহিত হয়, তবে কার্বন ডাই অক্সাইডের সিংহভাগ বাইকার্বনেট আয়ন হিসেবে রক্ত দ্বারা ফুসফুসে পরিবাহিত হয়। কথাটা একটু বুঝো। অক্সিজেন আর হিমোগ্লোবিন যুক্ত হলে তাকে কি 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 বলি আমরা? অক্সি হিমোগ্লোবিন কি বলি? কিছু পরিমাণ কার্বন ডাই অক্সাইড, আবার কার্বন ডাই অক্সাইড হিমোগ্লোবিনের সাথে কি যুক্ত হয়ে কোথায় পরিবাহিত হয়? ফুসফুসে পরিবাহিত হয়। তবে কার্বন ডাই অক্সাইড সিংহভাগ বাইকার্বনেট আয়ন হিসেবে, মানে কার্বন ডাই অক্সাইডের হিমোগ্লোবিনটা মূলত কি হিসেবে ফুসফুসের মধ্যে যায়? বাইকার্বনেট আয়ন হিসেবে। বুঝা গেছে? অনেকগুলো কথা বলে ফেলছি। বলো, হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন যুক্ত হলে কি হয়? অক্সিহিমোগ্লোবিন। সেটা কি পরিবহন করে? অক্সিজেন পরিবহন করে। আর বাকি থাকে কি? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইডের হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে কোথায় চলে যায়? ফুসফুসে। এটা কি ডিরেক্ট যেতে পারে? কি হিসেবে যায়? আয়ন হিসেবে যায়। কি আয়ন হিসেবে? বাইকার্বনেট আয়ন হিসেবে। বাইকার্বনেট, তোমার মনে হচ্ছে না কার্বনেট মানে কি? CO3 2 মাইনাস, এটা বলে কার্বনেট আয়ন। ঠিক আছে, বাইকার্বনেট আয়ন হিসেবে সে কি হয়? বাই মানে কি না, ভাই ভাই না, হাইড্রোজেন আছে। আচ্ছা, এরপরে এখানে টু থাকবে কি থাকবে না, কিন্তু HCO3 থাকবে। মাইনাস মাইনাস থাকবে, 2 মাইনাস নিয়ে যায় না। কার্বনেট বললে 2 মাইনাস, কিন্তু বাইকার্বনেট বললে এরকম না। এবার আসো রক্তের উপাদান ও এদের কাজ। রক্তের প্রধান উপাদানগুলো হলো কি? রক্তরস এবং রক্তকণিকা। রস এবং রক্তকণিকা। ওফ, কি যে ইম্পর্টেন্ট এটা। রক্তের প্রধান উপাদান কয়টি? দুইটি। কি বলো? রক্তের পানি অংশটা, পানি অংশটা হচ্ছে রক্তরস, আর একটা হচ্ছে কি? রক্তকণিকা। রক্তরস বা প্লাজমা, আর একটা হচ্ছে রক্তকণিকা। আচ্ছা, কি কখনো দেখছো আমরা শুধু রেড রক্ত দিই, ডিরেক্ট আমরা তো রক্ত দিই, তাই না? ওই রক্তটা কি ডিরেক্ট আমরা রোগীদেরকে দিয়ে দিতে পারি সবসময়? অনেক সময় দিই, অনেক সময় দিতে পারি না। আহ যেমন মনে করো কারো ফুসফুস নষ্ট হয়ে গেছে, দেখা যায় আমরা রক্ত দিই, রক্ত দেওয়ার পর সেখান থেকে সব বাদ দিয়ে দেয়, হলুদ একটা অংশ রাখে। রক্তের একটা হলুদ একটা অংশ রেখে, ঠিক আছে? তাহলে রক্তের উপাদান কয়টি বললাম? দুইটি। রক্তরস আর হচ্ছে রক্তকণিকা। রক্তরসের অপর নাম কি? প্লাজমা। সমগ্র রক্তের 55% হচ্ছে রক্তরস, বাকি 45% হচ্ছে রক্তকণিকা। দুইটা অংশের মধ্যে 45% হচ্ছে কি? রক্তকণিকা। আর বাকিগুলো হচ্ছে কি? পানি। পানির পরিমাণটা বেশি থাকে। রক্তের পানির পরিমাণটা বেশি থাকে না, তাহলে 55% হচ্ছে কি? পানি বা রস, রক্তরস। আর 45% হচ্ছে কি? রক্তকণিকা। আহ বাকি 45% রক্তকণিকা রক্তরসকে আলাদা করলে একটি হলুদ বর্ণের দেখায়। রক্তকণিকাগুলো এই রক্তরসে ভাসমান অবস্থায় থাকে। হুম। আহ, এখানে দাঁড়িয়ে দাও। রক্তকণিকা নিচে রক্তকণিকা রক্তরসকে আলাদা করে ফেললে সেটা কি? এই যে তোমাদের একটু আগে বলছি না, তুমি দেখো যখন র্যাট কিচেনে তুমি যখন রক্ত দিতে যাও, তখন অনেকজন কি শুধু হলুদ প্যাকেট নিয়ে আছে, তুমি বলছো কি না, আমি রক্ত দিলাম লাল। এখানে কি আপনি কি আবার কি এই, হলুদ পাউডার মিক্স করছেন নাকি আবার? না, ওরা কি করে সেখান থেকে এটাকে কি আলাদা করে ফেলে, বলে ওই যে রক্তরসটাকে কি আলাদা করে ফেলে, তখন যেটা থাকে সেটাকে বলে কি? হলুদ অংশ। একদম পিওর যেটা দেয় আর কি রক্তকণিকা। কারণ অনেকের শরীর এটাকে আলাদা করতে পারে না, মানে আর ওই ক্ষমতাটা থাকে না আর কি শরীরের। এত বেশি সে কি ড্রিঙ্কস করছে জীবনে, তো সেই তখন কি করতে হয়? আলাদা করে তাকে আবার সেটাও কি আলাদা করে দিয়ে দিতে হয়। হুম। রক্তকণিকা গুলো এই রক্তরসে ভাসমান থাকে, এগুলো এরকম ভাসমান অবস্থা থাকে। দেখো, আহ রক্তের মধ্যে কি কি উপাদানগুলো আছে দেখো। হোয়াইট ব্লাড সেল, শ্বেত রক্তকণিকা, রক্তরস, রেড ব্লাড সেল, লোহিত। লোহিত মানে কি? লাল। লাল রক্তকণিকা। হুম, আর হচ্ছে অণুচক্রিকা। এগুলো এগুলো সবগুলো ডিটেলস উপর খুব দামি দামি কাজ এগুলোর। রক্তরস বা প্লাজমা, রক্তের তরল অংশকে কি বলে? প্লাজমা বলে। রক্তরসের প্রায় 90% পানি, বাকি 10% দ্রবীভূত অবস্থায় থাকে। বিভিন্ন ধরনের জৈব এবং অজৈব পদার্থ এর মধ্যে কি 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 থাকে? দ্রবীভূত থাকে। বলো, রক্তরসের কত পার্সেন্ট পানি? 90%। বাকি 10% হচ্ছে কি? দ্রবীভূত। কি কি থাকে? জৈব এবং অজৈব কিছু পদার্থ দ্রবীভূত অবস্থা থাকে। জৈব পদার্থগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের খনিজ পদার্থের আয়ন, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরিন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, লৌহ, মানে যা মানে নাই কি
নাই কি, এবং অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এবং নাইট্রোজেন জাতীয় গ্যাস কি নাই বলো এর মধ্যে, রক্তের মধ্যে। আচ্ছা, আর জৈব পদার্থগুলো হলো খাদ্য সার, কি কি, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, স্নেহ পদার্থ, ভিটামিন। খাদ্য সার মানে কি বুঝো? খাদ্যের উপাদান। উম, মানে আমরা যখন আমিষ খাই, আমিষ খেলে কি 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 উৎপন্ন হয়, ভেঙে টেঙে ভেঙে অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন হয়। তারপর বিভিন্ন ধরনের কি স্নেহ পদার্থ, মানে যদি চর্বি জাতীয় জিনিসগুলো যদি খায়, মানে মাটন, এই জাতীয় জিনিসগুলো খেয়ে খেলে কি কি উৎপন্ন হয়, স্নেহ পদার্থ এবং কি ভিটামিন গুলো কি হয়, খাদ্য সার হিসেবে এখানের মধ্যে থাকে। রক্ত রসের মধ্যে রেচন পদার্থ থাকে, প্রোটিন থাকে, প্রতিরক্ষামূলক দ্রব্যাদিগুলো থাকে, এন্টিটক্সিন, এগ্লুটিনিন, কি নাম দেখছো নি বাজি, অন্তঃকরা গ্রন্থির নিঃসৃত বিভিন্ন হরমোন থাকে, কোলেস্টেরল, লেকটিন। এগুলো পড়লেও পড়তে পারো, মানে বলতে পারবে রক্তরসের যে পথগুলো কি। তবে আমি কখনো দেখি নাই এগুলো আসতে। তবে ওটা না দেখলো এটা পরীক্ষায় বেশি আসে। রক্তরসের কাজগুলো কি? রক্তকণিকা সহ রক্তরসে দ্রবীভূত খাদ্যসার দেহের বিভিন্ন অংশে বাহিত করা। আহ রক্তরস, বলতো, আমার দিকে তাকাও, বলতো, রক্তরসের পরিমাণ কতটুকু রক্তে? 55%। বেশি হচ্ছে পানি, বাকিটা হচ্ছে কি রক্তকণিকা, 45%। ঠিক আছে, এটা মাথায় রাখবো। আচ্ছা, রক্ত কখন হলুদ হয় বলতো? কাকে আলাদা করে ফেললে, রসটাকে আলাদা করে ফেললে হয়ে যায় কি হলুদ অংশ। ভেরি গুড, বলো তোমরা। রক্তরসের কাজগুলো হচ্ছে কি রক্তকণিকা সহ, যে রক্তকণিকা গুলো আছে, আমি এখন রক্তকণিকা কি সেটা কিন্তু এখন কিন্তু যাই নাই, তা আমি জিনিস এখনো নিচে ওয়েট করতেছে। রক্তকণিকা সহ রক্তরসে দ্রবীভূত খাদ্যসার দেহের বিভিন্ন অংশে বাহিত করে, টিস্যু থেকে বর্জ্য পদার্থ নির্গত করে। টিস্যু মানে কি বলতো? আমরা যে এই যে টিস্যু দিয়ে মুখ মুছি ওটার কথা বলছে কি? কোষ। কোষ, আমাদের বিভিন্ন, আমাদের পুরো শরীরটা তো কোষ দিয়ে গঠিত, অনেকগুলো কোষ মিলে একটা টিস্যু তৈরি হয়, কেমন? ওই টিস্যু থেকে কি হয়, বর্জ্য পদার্থ যখন নির্গত হয়, সেগুলো রেচনের জন্য কোথায় নিয়ে যায়? কিডনিতে। বৃক্ক মানে হচ্ছে কি কিডনি, গাছের মধ্যে নিয়ে যায়। বৃক্ক মানে কি, হুম, শ্বসনের ফলে কোষের সৃষ্ট কার্বন ডাই অক্সাইডকে বাইকার্বনেট রূপে, ওই যে পড়ছো না বাইকার্বনেট, বলো অক্সিজেন আর হিমোগ্লোবিন কি হিসেবে যায়? অক্সিহিমোগ্লোবিন। আর কার্বন ডাই অক্সাইড, হিমোগ্লোবিন বাইকার্বনেট রূপে যায়, কোথায় যায়? ফুসফুসের মধ্যে যায়। এটা কে নিয়ে যায়? রক্তরস নিয়ে যায়। দেখছো একটা একটা পয়েন্ট মিলতেছে। আচ্ছা, তাহলে প্রথমটা কি বলছি বলো তো, খাদ্য স্বাদ। আমরা যে খাবারগুলো খাচ্ছি, হ্যাঁ, ওই খাদ্য গুলোকে কি বিভিন্ন জায়গায় কি পৌঁছায় দিচ্ছে, এই খাবারটা এই হাতে দরকার, এই খাবারটা এই হাতে দরকার, এই পায়ে দরকার, মাথায় দরকার, হ্যাঁ, ওরকম আর কি পৌঁছায় দিচ্ছে। তারপর টিস্যু থেকে বর্জ্য পদার্থগুলো নির্গত করে কোথায় পৌঁছাচ্ছে? রেচনের জন্য বৃক্কে পরিবহন করছে। শ্বসনের ফলে কোষের সৃষ্ট কার্বন ডাই অক্সাইডকে বাইকার্বনেট হিসেবে ফুসফুসে পরিবহন করছে। ফুসফুসের মধ্যে কি নিয়ে, যে নিয়ে আছে ধরনে কত লাগবে না। রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় উপাদানগুলো, যেটা বলো, যেটাকে আমরা অনুচক্রিয়া বলি, এগুলোকে পরিবহন করে। হরমোন, এনজাইম, লিপিড। বলো তিনটা জিনিস কি কি বলো তো? হরমোন, এনজাইম, লিপিড। হরমোনের কাজ তো মনে মনে হয় তোমরা জানো, আমাদের অনেকের ধুমধাম চুল পড়ে যায়, হরমোনাল, হরমোনাল। হ্যাঁ, হরমোনাল সমস্যা। আর আমাদের খাদ্য খাবারের মধ্যে ভেজাল, আমরা অনেকগুলো লোহ জাতীয় জিনিসপত্র খেয়ে ফেলছি, মানে অনেক চাকচিক্য করে না দোকানে খাবারগুলোতে। সেক্ষেত্রে তো এমনি এমনি দেয় না, পিওর জিনিস দিলে তো আর চাকচিক্য কখনো করবে না। ঘরের জিনিসগুলো এরকম অত চাকচিক্য হয়, অনেকগুলো ভেজাল, অনেক কিছু মিক্স করে। ঠিক আছে, সেগুলো তো সেগুলো আমাদের জন্য অনেক ক্ষতিকারক বিভিন্ন জিনিস। তো সেটার কাজটা কি? হুম। তারপরে হরমোন, এনজাইম, লিপিড প্রভৃতি দেহের বিভিন্ন অংশকে বহন করে রক্তের যে অম্লক্ষার আছে তার ব্যালেন্স করে, ভারসাম্য রক্ষা করে। অনেকগুলো জিনিস পড়ছি, রক্ত রক্ত তোমার পারবা? দেখি কয়টা তোমার তোমার মনে আছে, একটু না দেখে দেখি বলো তো। একটা তোমার মুখস্থ করে দিচ্ছি, খাদ্য সারগুলোকে আমাদের শরীরের বিভিন্ন অংশে নিয়ে যায়। 2 নম্বর অংশ হচ্ছে যে বর্জ্য পদার্থগুলো, টিস্যু থেকে বর্জ্য পদার্থগুলো রেচনের জন্য, রেচন মানে কি বুঝতেছো? আমরা প্রস্তাব পায়খানা যেটা করি, সেগুলোকে বলে কি, এটা ঘাম যেটা নিঃসরণ হয় সেগুলো বলে সবগুলো, যেটা যেটা ওই কি রেচন পদার্থ। এই রেচন পদার্থ গুলোকে কোথায় নিয়ে যায়? বৃক্কে নিয়ে যায়, কিডনিতে যে নিয়ে যায়। তারপরে কি শ্বসনের ফলে যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, সেই কার্বনগুলোকে বাইকার্বনেট রূপে কোথায় নিয়ে নিয়ে যায়? ফুসফুসে। তো রক্ত জমাট বাঁধার জন্য উপাদানগুলোকে পরিবহন করে, এটা ততটা ইম্পর্টেন্ট, এটা তোমার অনুচক্রিয়ার মধ্যে পাবা। হরমোন, এনজাইম, লিপিড।
এনজাইম তোমরা মনে হয় চিনো, এনজাইম চিনো, মনে করো আমাদের খাবার হজমের জন্য বিভিন্ন ধরনের এনজাইম প্রয়োজন হয়, ঠিক আছে, লালা, হ্যাঁ, তারপর লিপিড প্রভৃতি দেহে বিভিন্ন অংশ বহন করে রক্তের অম্ল। দুইটা জিনিস আছে, লিপিড এবং প্রোটিন। এই লিপিড অংশটার কি পরিবহন করে, রক্তরস পরিবহন করে, ঠিক আছে। রক্তের অম্লক্ষারের ভারসাম্যগুলো কি কি করে রক্ষা করে, এগুলো একটু মুখস্থ করে ফেলতে হবে ধুমধাম করে। শিরাম, রক্ত থেকে রক্তকণিকা এবং রক্ত জমাট বাঁধার জন্য যে প্রয়োজনীয় প্রোটিন আছে সেটাকে সরিয়ে নেওয়ার পর যে অলরেডি যে তলটি রয়ে যায় তাকে কি বলে, শিরাম বলে। রক্ত থেকে রক্তকণিকা এবং রক্ত জমাট বাঁধার জন্য যে প্রয়োজনীয় প্রোটিন সেগুলো যদি নিয়ে ফেলি রক্ত থেকে, তখন কাকে নিয়েছিলাম বলতো, হলুদ রক্তরসকে নিয়েছিলাম, কি হয়ে গেছিল, হলুদ। এবার কাকে নিয়ে নিয়ে ফেলছি, রক্ত থেকে রক্তকণিকাকে নিয়ে ফেলছি, এবং রক্ত জমাট বাঁধার যে প্রয়োজনীয় প্রোটিন গুলো আছে সেগুলোকেও কি নিয়ে ফেললাম, মানে রক্ত জমাট বাঁধার জন্য যে প্রোটিন সেটাও কিন্তু রক্তকণিকার অংশ, অনুচক্রিকা আর কি। হ্যাঁ, তো সেটাও যদি নিয়ে ফেলি, মানে রক্ত কণিকা নিয়ে ফেলতে কি সোজা কথা, তাহলে যে রক্ত যে তরলটি রয়ে যায় যেটাকে আমরা রক্তরস বলি সেটাকে বলে কি, শিরাম। অন্যভাবে বলা যায় রক্ত জমাট বাঁধার পর যে হালকা হলুদ রঙের স্বচ্ছ রস পাওয়া তাকে শিরাম বলে। মাস্ট আসবে এগুলো পরীক্ষায়, এগুলো হচ্ছে আসার মতো জিনিস। শিরামটা একটু করে দাগায় ফেলো। শিরাম কি, রক্ত থেকে রক্তকণিকা এবং রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় প্রোটিন নিয়ে ফেললে যা থাকবে তা হচ্ছে শিরাম, ঠিক আছে। তাহলে রক্ত জমাট বাঁধার পর যে হালকা হলুদ রঙের স্বচ্ছরস পাওয়া যায় তাকে কি কি বলে, শিরাম বলে। রক্তরস বা প্লাজমা এবং সেটার মধ্যে পার্থক্য হলো রক্তরসে রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় প্রোটিন থাকে, শিরামে সেটি থাকে না। রক্তরস আর সেরার মধ্যে কি পার্থক্য বুঝতেছো? শোনো, রক্ত কয় প্রকার, রক্তরস নিয়ে ফেললে কি থাকে, রক্তরস নিয়ে ফেললে কি কি থাকে, কণিকা, হলুদ রঙের রক্তকণিকা। এবার কাকে নিয়ে নিচ্ছে, রক্তকণিকাকে, তাহলে কি কি থাকবে, রক্তরস। কিন্তু সে রক্তকণিকার সাথে আরেকটা জিনিস নিয়ে নিচ্ছে কি, রক্ত জমাতে যেটা সেটা সেটাও নিয়ে নিচ্ছে। তাহলে এখন কি পিওর রক্তরসটা আছে? তাহলে এটাই কথাটা বলছো, রক্তরসের সাথে, মানে আমরা বলতে স্যার তাহলে তাহলে এটাই তাহলে যে রক্তরস, নো। এই জন্য তারা কথাটা বলছে রক্তরসের সাথে সে একটা কি আছে, পার্থক্য আছে। কি পার্থক্য সেটা, রক্তরসে রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় প্রোটিন থাকে, রক্তরসে কি থাকে, প্রোটিনটা থাকবে, সেটাকেও আমি সেখান থেকে নিয়ে নিচ্ছি, এটাই রক্তরস। কিন্তু রক্তরস থেকে আমি শুধুমাত্র কাকে নিয়ে নিচ্ছি, প্রোটিনটাকে নিয়ে নিচ্ছি। কোন প্রোটিনটাকে নিয়ে নিচ্ছি, যেটা রক্ত জমাট বাঁধবে, বলো মাথায় যাচ্ছে কি না, তুমি এখনো বুঝিনি মনে হয়, নাচো তাইলে। এবার আসুন, রক্তরসের মধ্যে বিভিন্ন রকমের কোষকে রক্তকণিকা বলে। রক্তকণিকা গুলো প্রধানত তিন রকমের, লোহিত, শ্বেত, অনুচক্রিকা। আমি আমাদের মেইন টপিকে এখন চলে আসছি, মেইন টপিকে চলে আসছে। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। মানব দেহের পরিণত লোহিত রক্তকণিকা দ্বি অবতল। দ্বি অবতল মানে বুঝো, আমার দিকে তাকাও, এটাকে বলে কি, দ্বি উত্তল, দুই দিকে উত্থিত। আর যদি এরকম থাকে এটা দিয়ে দ্বি অবতল, দুই দিকে কি, নিচে, চ্যাপ্টা হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে এরকম দ্বি, মানে তুমি একটা কি বলো একটা টাকা নাও, টাকার ভিতর দিকে মানে একটু ইয়ে করে দাও, মানে লেবেল করে দাও, তাহলে এটা কি বলবো, দ্বি অবতল। উত্তল থাকবে তাকে আমরা বলবো কি, উত্তল, দ্বি উত্তল, এটা এটা কিন্তু দ্বি অবতল। এবং চাকতির মতো, এতে হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকার কারণে দেখতে লাল বর্ণের হয়। তাহলে রক্তকণিকায় কি, লোহিত রক্তকণিকায় কি থাকে, হিমোগ্লোবিন। দেখো, লাগাইছো, পরীক্ষা তোমাকে কখনো লোহিত রক্তকণিকা কাকে বলে জিজ্ঞেস জিজ্ঞেস করবে না, আর বিসি সম্পর্কে লিখো। আর মানে কি, রেড ব্লাড সেল, রেড ফর লোহিত। কোশ্চেন কোটিং করো, নিশ্চয় মতো কোশ্চেন কোটিং করো, আমার সাথে কোশ্চেন কোটিং করে কোনো লাভ নেই। তোমরা এভাবে করে বলতে পারো না। আহ, অন্যভাবে বলা যায় লোহিত কণিকা প্রকৃতপক্ষে হিমোগ্লোবিন ভর্তি চ্যাপ্টাকৃতির ভাসমান ব্যাগ। চ্যাপ্টা মানে বুঝতে, দুদিকে চ্যাপ্টাকৃতি কি ভাসমান ব্যাগের মতো। এই কারণে লোহিত, আমি তুমি জিজ্ঞেস করবো এগুলো তোমাকে, কেমন, এই কারণে লোহিত কণিকা অধিক পরিমাণ অক্সিজেন পরিবহন করতে পারে। কারণ ওরা কি এক জায়গায় ফিক্স থাকে, ওরা কি করে, ছোট 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 ছোট, ছাগলের 3 নম্বর বাচ্চার মধ্যে কি করে, ছুটোছুটি করে। তো ওরা কি সব জায়গায় এদিকে কি দেখা যায়, হম, এবং সহজে তারা কি অক্সিজেন পরিবহন করতে পারে।
লোহিত কণিকাগুলোর বিভাজন হয় না, এদেরকে ভাঙা যায় না। এই কণিকাগুলো সর্বক্ষণই অস্থিমজ্জার ভিতরে উৎপন্ন হতে থাকে, উৎপন্ন হতেই থাকে, অস্থিমজ্জা মানে বুঝতেছো, অস্থিমজ্জা, হ্যাঁ এই তো বুঝে গেছিলাম, ভালো মেয়ে, হতে থাকে। উৎপন্ন হওয়ার পর কোথায় চলে যায়? ডিরেক্ট কোথায় চলে আসে? রক্তরসের মধ্যে চলে আসে। দল তোরা কটা লাগবে না? মানুষের লোহিত কণিকার গড় আয়ু প্রায় 4 মাস। আন্ডারলাইন দ্য ওয়ার্ড, ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইউ। 120 দিন। লোহিত রক্ত কণিকা কয় দিন? 120 দিন। বলো 120 দিন মানে কয় মাস? 4 মাস। ওকে, তো প্রায় 4 মাস পর পর চাইলে রক্ত দেওয়া যায়, সমস্যা না। স্তন্যপায়ী প্রাণীদের লোহিত রক্ত কণিকা উৎপন্ন হওয়ার পর রক্তরস আসার পূর্বে নিউক্লিয়াস বিহীন হয়ে যায়। স্তন্যপায়ী প্রাণীদের মানে মানুষদের, গরুদের, ছাগলদের, মানে যারা মায়ের দুধ পান করে, স্তন্যপায়ী প্রাণীদের লোহিত রক্তকণিকাগুলো উৎপন্ন হওয়ার পরে, রক্তকণিকাগুলো যখন উৎপন্ন হওয়ার পরে রক্তরসে যখন চলে আসে, এই আসার পূর্বে পর্যন্ত তারা কি নিউক্লিয়াস বিহীন হয়ে যায়। এদের মধ্যে কোনো কি থাকে না? নিউক্লিয়াস থাকে না। আমরা জানি কোষে কি থাকে? নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম থাকে। আর এখানে কোনো কি কি থাকে? নিউক্লিয়াস থাকে না। অন্যান্য মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে এরকম ঘটে না, অর্থাৎ এদের লোহিত কণিকাগুলো নিউক্লিয়াস থাকে। অন্যান্য মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে এরকম ঘটে না। কিন্তু এদের মধ্যে কি থাকে? লোহিত রক্তকণিকা থাকে। মানে লোহিত রক্তে কি থাকে? নিউক্লিয়াস থাকে। দেখো, কথাটা একটু করে দেখো। স্তন্যপায়ী প্রাণীদের লোহিত রক্তকণিকাগুলো উৎপন্ন হওয়ার পর রক্তরস আসার পূর্ব পর্যন্ত তারা কি নিউক্লিয়াস বিহীন হয়। কিন্তু যারা মেরুদণ্ডী প্রাণী আছে, আমি তো মেরুদণ্ড প্রাণী, আমার মেরুদণ্ড আছে, মেরুদণ্ড প্রাণীর ক্ষেত্রে এরকম ঘটনা। এদের লোহিত রক্তগুলো তো কি নিউক্লিয়াস থাকে? বলো কাদের নিউক্লিয়াস থাকে না? অমেরুদণ্ডী এবং স্তন্যপায়ী, এদের কি নিউক্লিয়াস থাকে? কতক্ষণ থাকে না নিউক্লিয়াস? রক্তরস আসার আগ পর্যন্ত নিউক্লিয়াস থাকে না। আচ্ছা, এগুলো তেমন একটা প্রয়োজন নাই। এই লাইনটা না পড়লে চলবে। লোহিত কণিকা প্লীহাতে সঞ্চিত থাকে এবং তাৎক্ষণিক প্রয়োজনে প্লীহাতে কি লোহিত রক্ত কণিকা রক্তরসে কি সরবরাহ হয়। প্লীহার মধ্যে কি কি থাকে? জমা থাকে। প্রয়োজন হলে সে কি কি করে? লোহিত কণিকাগুলো রক্তরসে কি আচ্ছা, উম এই এগুলো একটু দেখতে পারো। ভ্রূণ দেহে 80 থেকে 90 লাখ ঘন মিলিলিটার রক্তে গড়ে লোহিত কণিকার সঙ্গে ভিন্ন ভিন্ন থাকে। শিশু দেহে 60 থেকে 70 লাখ, পূর্ণবয়স্ক পুরুষ দেহে আসতে পারে এগুলো। ঠিক আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা, কণিকার কাজ, লোহিত রক্ত কণিকার কাজ, লোহিত রক্ত কণিকার কাজ, শ্বেত রক্ত কণিকার কাজ, অনুচক্রের কাজ, এগুলো সবগুলো উম্মানমে ইম্পর্টেন্ট। কোনটা দিয়ে কোনটা দেবে, কোনটা রেখে কোনটা দিবে, ওরাই কনফিউজ হয়ে যায়। সবগুলো এখান থেকে সবগুলো থেকে প্রশ্ন করার মতো প্রায়, এবং প্রায় সময় আসে। ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা সেজন্য একটু মনোযোগ দিতে হবে। দেহের প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করা কার কাজ? লোহিত রক্তকণিকার কাজ। কোনো কারণে যদি সিকিউতে দিতে না পারে, আমি সিকিউতে হলো দিয়ে দিবে, বলবে অক্সিজেন সরবরাহ করা কার কাজ? লোহিত সাথে অনুযুক্তিকা, তোমার মাথা কি দিবা? লোহিত রক্তকণিকা। ঠিক আছে। নিষ্কাশনের জন্য কিছু কার্বন ডাই অক্সাইডকে টিস্যু থেকে ফুসফুসে বহন করে, নিষ্কাশনের জন্য কিছু পরিমাণ কার্বন ডাই অক্সাইড গুলোকে কি করে? টিস্যু থেকে ফুসফুসে, ওই যে মনে আছে, পড়ছিলাম না, কার্বন ডাই অক্সাইড গুলোকে কোথায় নিয়ে যায়? বারবার বলছি, কার্বন ডাই অক্সাইড গুলোকে কোথায় নেয়? ফুসফুসে। সেখানে গিয়ে পরিশোধন হয়, সেখান থেকে আবার কি অক্সিজেন রূপে শরীরের বিভিন্ন দিকে চলে যায়। আচ্ছা, হিমোগ্লোবিনের সাহায্যে যে এই যে আমরা ফুসফুসের মাধ্যমে কি কার্বন ডাই অক্সাইড বের করে দিচ্ছি না? তো ফুসফুস যদি এনে না দেয়, বাইকার্বনেটের উপরে যদি ফুসফুসের মধ্যে যে এনে না দেয়, আমরা কেমন করে, আমরা কি বের করবো? অক্সিজেন বের করে দিব? বাইকার্বনেটের রূপে আসলে সেটা কি ভেঙে গিয়ে আমরা কি সেটা কি কার্বন ডাই অক্সাইড রূপে কি বের করে দিচ্ছি। এগুলো বিশাল কথাবার্তা, এগুলো জীববিজ্ঞান বই, সায়েন্স বই এবং ইন্টার জীববিজ্ঞান বই অসাধারণভাবে দেওয়া আছে। তাহলে একটু সময় নিয়ে পড়ে নিও কেমন। হিমোগ্লোবিনের সাহায্যে রক্তের অম্ল ক্ষারের সমতা বজায় রাখার জন্য বাফার হিসেবে কাজ করে। তাহলে রক্তের অম্ল ক্ষারের সমতা বজায় রাখা কি লোহিত রক্ত, মানে বলো মেইন কাজ কি? অক্সিজেন সরবরাহ করা, কার্বন ডাই অক্সাইড যুক্ত গুলো রক্তকে কি ফুসফুসে পৌঁছানো, তারপর 3 নম্বর কাজ কি বলো? অম্ল ক্ষারের সমতা রক্ষা করা। তাহলে এখানে আমরা যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা পড়ি। তাহলে কয় মাস জীবিত থাকে? 120 দিন বা 4 মাস। এরপর শ্বেত রক্ত কণিকা। ও, দারুণ একটা জিনিস তোমরা এখন করতে পারছো। শ্বেত কণিকার নির্দিষ্ট কোনো আকার নেই। বলতো কার জানি আকার ছিল? লোহিত রক্ত কণিকা কিরকম আকার ছিল বলো? চাকতির মতো দ্বি অবতল, কেমন। শ্বেত কণিকার গড়ায়ু 1 থেকে 15 দিন। আচ্ছা, এগুলো হিমোগ্লোবিন বিহীন। হিমোগ্লোবিন যুক্ত কারা ছিল? লোহিত রক্ত কণিকা।
আর এরা হচ্ছে হিমোগ্লোবিন বিহীন এবং নিউক্লিয়াস যুক্ত বড় আকারের কোষ। শ্বেতকণিকার গড়ায়ু 1 থেকে 15 দিন। হিমোগ্লোবিন না থাকার কারণে এদের শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসি হোয়াইট ব্লাড সেল বলে। হিমোগ্লোবিন থাকার কারণে কি লাল হয়, তাই এটাকে বলে কি রেড ব্লাড সেল। না থাকলে হয় কি সাদা, তাই বলে কি হোয়াইট ব্লাড সেল। শ্বেতকণিকার সংখ্যা আর বিসির তুলনায় অনেক কম, অনেক কম। এরা অ্যামিবার মতো দেহের আকারের। এরা কি অ্যামিবা তো মনে হয় চিনো? তারা কি তাদের শরীরে এরকম এরকম করে নেচে নেচে কি করে, খাবার পাইছে না এরকম এরকম করবে, আস্তে করে কি বড় হয়ে কি বেরো দেখি এখান থেকে, খাবারটা কি টুপ করে কি খেয়ে ফেলে। শিকার করো যে এরকম করে, বুঝবে না? এরকম করবে, এরকম করবে, মানে এরকম করে থাকবে তো। খাবার একটা দেখছো না, এবার শুরু হবে এই যে এই হাত পাশে এরকম হচ্ছে এবার করছিল ছোটবেলায় ওরকম। এটা কি এবার মতো দেহের আকার কি পরিবর্তন করতে পারে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় এটি জীবাণুকে ধ্বংস করে। ওরে তার লাইনটা দাগাও বাবা। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় প্রক্রিয়ায় এরা, দাগাও না একটু, দাগাও। কোন দাগাইছে এগুলো? আগে পড়েছো, পারিস? হ্যাঁ, তাই সরব স্যার কি? সরু স্যারকে চিনেন না? ও সরব স্যার আমাদের শরৎ স্যার বলছে। বলো না কেন, তোমার ফোন আছে? ওর তো নিবো না। দেখা, তুমি বাংলা দিতে পারো। ও আচ্ছা আচ্ছা, তুমি অনেক লম্বা, অনেক লম্বা তুমি। দেখো, শ্বেতকণিকাগুলো রক্তরসের মধ্য দিয়ে নিজেরাই চলতে পারে। শ্বেতকণিকাগুলো রক্তরসের মধ্য দিয়ে নিজেরাই চলতে পারে। রক্তজালিকার প্রাচীর ভেদ করে টিস্যুর মধ্যে প্রবেশ করতে পারে। শ্বেতকণিকাগুলো দেখো রক্তরসের মধ্য দিয়ে নিজেরাই চলাচল করতে পারে। অপরদিকে লোহিত রক্তকণিকাগুলো কি ছিল, পুরা দেহের মধ্যে কি চলাচল করার জন্য অক্সিজেনের যাতে কোনো কি ঘাটতি না থাকে, রক্তজালিকার প্রাচীর ভেদ করে টিস্যুর মধ্যে প্রবেশ করতে পারে। রক্ত কণিকা যে জালটা আছে ভেদ করে কি টিস্যুর মধ্যে প্রবেশ করতে পারে। দেহ বাইরের জীবাণু দ্বারা আক্রান্ত হলে দ্রুত শ্বেত রক্তকণিকার সঙ্গে কি দ্রুম করে কি বেড়ে যায়, যারা অ্যাক্টিভ একদম। মানব দেহে প্রতি ঘন মিলিলিটার রক্তে 8 থেকে 10 হাজার শ্বেত রক্তকণিকা থাকে। একই কথা, 4 থেকে 10 হাজার। অসুস্থ মানব দেহে এর সংখ্যা বেড়ে যায় কেন বলতো? অসুস্থ মানব দেহে এর সংখ্যা কেন বেড়ে যায়? জীবাণুগুলোকে অ্যাটাক করার জন্য। শ্বেত রক্তকণিকায় ডিএনএ থাকে। কি রে, এগুলো এখানে লিখে নেই কেন? শ্বেত রক্তকণিকাকে বলা হয় দেহের কি, বলো না, আমরা মনে করছে না, মানে প্রহরী। কেন বলা হয়? এই কারণে ওরা কি জীবাণুগুলোকে কি নষ্ট করে ফেলে। সাধারণ রক্তকণিকাকে প্রধানত দুই ভাগে ভাগ করে, দানাবিহীন এবং দানাযুক্ত। এক গ্রানুলোসাইট, গ্রানুলোসাইট একটু করে এটা একটু পড়ে দেখবা, এগুলো পড়াচ্ছে না, বাট ইম্পর্টেন্ট এই এই জিনিসগুলো। গ্রানুলোসাইট আবার কি দুই প্রকার, লিম্ফোসাইট আর কি মনোসাইট। এগুলো পড়বা, এগুলো কিন্তু আসে সাথে রক্তকণিকার প্রকারগুলো ওই যে লিখো। যেমন এগুলো তোমরা একটু করে পড়বা। যেমন খুব এগুলো পড়াতে ইচ্ছা করছে কিন্তু সময় তো বেশি বেরোসি পরিণয় তেমন এটা। এরপর আসো অনুচক্রিকা। অনুচক্রিকার হচ্ছে কি, যেখানে কেটে যাবে সেখানে কি ওরা হাজির। ইংরেজিতে এদেরকে প্লেটলেট বলে। আমরা অনেক বলি প্লাটিলেট, প্লাটিলেট নাম শুনছো কখনো? প্লাটিলেট, প্লাটিলেট ভেঙে যাচ্ছে, দুমদম করে প্লাটিলেট ভেঙে যাচ্ছে, শুনছো না? এই যে আহ, কি কি করে ডেঙ্গু হলে বলে যে কি ওর প্লাটিলেট খুব দ্রুত কি নষ্ট হয়ে যাচ্ছে, এই যে প্লাটিলেট এগুলোকে বলে আর কি। প্লেটলেটকে বলে কি, বাট এটা উচ্চারণ হচ্ছে কি এটা প্লাটিলেট, কিন্তু ওরা এখানে প্লেটলেট দিতে যায় না। এগুলো গোলাকার, ডিম্বাকার এবং রড আকারের হতে পারে। গোলাকার হতে পারে, ডিম্বাকার হতে পারে এবং কি রড আকারের হতে পারে। এদের সাইটোপ্লাজম দানাদার। সাইটোপ্লাজম কোষ, অঙ্গাণু, মাইটোকন্ড্রিয়া, গলগোটু বুঝতে, কিন্তু নিউক্লিয়াস থাকে না। বলো তো দেখি, শ্বেত রক্তকণিকা একটা স্পেশাল জিনিস থাকে, নাম তার ডিএনএ। কি থাকে বলো? এই যে এই যে তোমরা একটু মনে তাহলে দাগাও না, তোমাদেরকে আমি দাগাই নিতে বলছিলাম। এই যে শ্বেত রক্তকণিকার ডিএনএ থাকে, কথাটা ইম্পর্টেন্ট, দাগাইছে এগুলো। এগুলো কি পড়া হচ্ছে ওখানে পুরো শেষ চ্যাপ্টারটা? এখন তো আমরা কি বুঝতেছো ভালো মতো? ভেরি গুড। এরকম করে পড়াশ নাকি আরো ডিটেলস বলছিল, অনলাইনে বসে তাই অফলাইনে গুলো গুলো বুঝতাম।
দেখো, তোমরা কিছুই বুঝতেছো না। আচ্ছা, আহ এদের সাইটোপ্লাজমগুলো দানাদার এবং সাইটোপ্লাজমে কোষ অঙ্গাণু যেগুলো থাকে। তুমি থাপ্পড় খাচ্ছ কেন? মানে একটু পর এমন নেই। আচ্ছা, এদের সাইটোপ্লাজমগুলো দানাদার এবং সাইটোপ্লাজমে কি থাকে? কোষ অঙ্গাণু, বিভিন্ন ধরনের কোষ অঙ্গাণু থাকে। কোষ অঙ্গাণু মানে বুঝতে মানে কোষে যে যে অঙ্গগুলো থাকে, কি কি বলো? মাইটোকন্ড্রিয়া, গোলগি বস্তু, এগুলো থাকে, কিন্তু মেইন জিনিস যেটা, নিউক্লিয়াস থাকে না। অনেকের মতে অণুচক্র এগুলো সম্পূর্ণ কোষ নয়। কিসের কারণে? নিউক্লিয়াস থাকে না তাই। এগুলো অস্থিমজ্জার বৃহদাকার কোষের ছিন্ন অংশ। অস্থিমজ্জার একটা মানে বৃহদাকার কোষের মধ্যে একটা কি ছোট ছোট ছিন্ন অংশ। অণুচক্র এগুলো করে কত 5 থেকে 10 দিন। পরিণত মানবদেহে প্রতি ঘন্টার অণুচক্রের প্রায় 8 লাখ। ওষুধদেহে এদের সংখ্যা আরো বেড়ে যায়। ওষুধদেহে কি 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 পারে? অসুস্থ দেহে কি কি পারে? শ্বেত রক্তকণিকা আর অণুচক্রিকা বেড়ে যায়। অণুচক্রিকার প্রধান কাজ হলো, এটা খুবই ইম্পর্টেন্ট, তাই হলো রক্ত তঞ্চন করা বা জমাট বাঁধানো, ব্লাড ক্লটিং। যখন কোনো জায়গায় ছেড়ে যায় সেখান থেকে কি আজীবন কি রক্ত প্রবাহিত হতে থাকে? না, সেখানে কি একটা কি কি একটা কি কালো টাইপের একটা কি কে জানি কি সুই দিয়ে সেলাই করে দিতে এরকম হয়ে যায় না? একদিন দুদিন পরে দেখো না সেলাই করে দিতে, আসলে কেউ কি সেলাই করে দিছে? কি সেলাই করছে? এটাকে অণুচক্রিকা ওই জায়গায় কি ফিক্স হয়েছে না? আর 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 বের বের হয়েছে না। না না, ওটা তুমি তো এমনি কিছুক্ষণের জন্য সারা অনুযোগিতা একদম সুপার পাওয়ার নাই, যদি সে সারা বন্ধ করে দিই। পাশে পাশে তো তোমাকে এরকম করে কিছুক্ষণ ধরে রাখতে হবে না, এরপর অনুযোগী ওর ওর কাজ করতে দিতে হবে, বেশি করে পানি খেতে হবে। ওই জন্য কি কামড় দিয়ে কি রক্ত খেয়ে ফেলতে হবে ওর, তারপরে না অনুযোগগুলো কাজ করবে। বুঝতে পারছি? দেখো, যখন কোনো রক্তবাহিকা বা কোনো টিস্যু আঘাতপ্রাপ্ত হয়, যে কোনো টিস্যু না, রক্তবাহিকার টিস্যু আঘাত হতে হবে, কেটে যায়, তখন সেখানকার অনুচক্রিয়াগুলো কি অ্যাক্টিভ হয়ে ওঠে। এই আমি আসছি, দাঁড়াও এরকম করে কেটে কেটে দেখাবো একটু করে কাউকে। তাহলে পরের ক্লাসে ওটা প্র্যাকটিক্যালি বুঝাতে পারবো, দেখো এখানে অনুচক্রিয়া আসছে। আচ্ছা, তখন সেখানকার অনুচক্রিয়াগুলো সক্রিয় হয়ে ওঠে, অনিয়মিত আকার ধারণ করে এবং থ্রম্বোপ্লাস্টিন নামক পদার্থ তৈরি করে। কি তৈরি করে বলো? থ্রম্বোপ্লাস্টিন। এটা একটু দাগো, এটা একটু দাগো। মানে কিভাবে করে কাজ করে সেটা আমি একটু বলবো এখন। এই পদার্থগুলো রক্তের প্রোটিন প্রথমবিনকে থ্রম্বিনে পরিণত করে। রক্তের প্রোটিন প্রো থেকে প্রথমবিন বলো, রক্তের প্রোটিন কি প্রো, প্রোটিন থেকে প্রো, এবং থ্রম্বিনের প্রথমবিনকে কিসে পরিণত করে? ভেঙে থ্রম্বিনে পরিণত করে। থ্রম্বিন পরবর্তীকালে রক্তরসে প্রোটিন ফাইব্রিনোজেনকে ফাইব্রিন জালকে পরিণত করে। বলো, থ্রম্বিন গুলো কি করে? রক্তরসে কি 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 থাকে? প্রোটিন থাকে। প্রোটিন, রক্তরসের প্রোটিনটার নাম কি বলো? ফাইব্রিনোজেন। কি নাম? ফাইব্রিনোজেনকে ভেঙে ফেলবে, কিসে পরিণত করে? ফাইব্রিন জালে। So, ওরা ওই যে নিজেরাই সুতা ওখানেই বানায় নিচ্ছে, ফাইব্রিন জালের সুতাটা কি বানায় নিচ্ছে, রক্তকে জমাট বাঁধে এবং রক্তকে তঞ্চন ঘটায়। আমরা আমরা বলছি সুই সুতা দিয়ে কি সেলাই করে না, সুতাটা হচ্ছে কি এই যে এই জালটা আর কি, জাল। জাল দিয়ে সে কি 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 করে? আবৃত করে ফেলে, সেলাইয়ের একটা কি আবরণ তৈরি করে ফেলে। এরা বুঝে জিনিসটা কি হয়। ফার্স্ট থেকে আমি আবার বলছি। প্রথমে কি কেটে যায়, সেখানে কে অ্যাক্টিভ হয়? অনুচক্রিকা। অনুচক্রিকা এখন কি কি কাজ করে? থ্রম্বোপ্লাস্টিন নামক পদার্থ তৈরি করে। এই থ্রম্বোপ্লাস্টিন পদার্থগুলো প্রথম মিনকে কিসে পরিণত করে? থ্রম্বিনে। খাতায় লিখো, দ্রুত লিখো। ও তো তোমাদের কি লেট হচ্ছে? কোন স্যার আমার? তাহলে অনুচক্রিয়াগুলো কি তৈরি করে বলো? থ্রম্বোপ্লাস্টিন। মানে তোমাদের কি কি বলছি? অনুচক্রিয়াগুলো কি তৈরি করে? থ্রম্বোপ্লাস্টিন। এই থ্রম্বোপ্লাস্টিন গুলো প্রথম বিনকে প্রথমবিনকে কিসে পরিণত করে বলো? থ্রম্বিনে পরিণত করে। থ্রম্বিনটা ফুল লিখছি না, থ্রম্বিনে পরিণত করে। বেশি কঠিন। থ্রম্বিনে পরিণত করবে। এখন এই থ্রম্বিনটা কি কি করবে? এই থ্রম্বিনটা কি কি করবে? রক্তরসের যে প্রোটিনটা আছে ফাইব্রিনোজেন, ফাইব্রিনোজেন কিসে পরিণত করবে বলো? ফাইব্রিনে। ফাইব্রিনটা কি একটা কি জাল, বা ফাইব্রিন জালে পরিণত করে। ফাইব্রিন জালকে না, ফাইব্রিন জালে পরিণত করে। রক্তকে জমাট বাঁধায় কিংবা রক্ত তঞ্চন করে। ফাইব্রিন এক ধরনের অদ্রবণীয় প্রোটিন। ফাইব্রিনটা হচ্ছে কি এক ধরনের কি অদ্রবণীয় প্রোটিন, যা দ্রুত সুতার মতো বা কি যেগুলো বলি সেগুলো পেয়ে যায়, সুতার মতো জালিকা প্রস্তুত করে এবং এটি ক্ষতস্থানে জমাট বাঁধে।
সুতার মতো কি জমাট বাঁধে এবং রক্তক্ষরণ বন্ধ করে। তবে রক্তজনের প্রক্রিয়াটি আরো জটিল, এই প্রক্রিয়ার জন্য আরো বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ, ভিটামিন এ, ক্যালসিয়াম, আয়রন জড়িত থাকে। বাট মেইন হচ্ছে কি অনুচক্রিকাটা। বলো বুঝতে পেরেছো কিনা? তাহলে এতটুকুই থাকুক আজকে, তোমরা এগুলোটুকু কষ্ট করে পড়ে ফেলবা। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।